নমস্কার সকলকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিজের শরীরে খেয়াল রেখে চলেছেন। আজ আমার পাঠ প্রতিক্রিয়া বা রিভিউ জানানোর বিষয়ে বা রিভিউ যে বইটা নিয়ে করব, সে বইটা খুব খুব বিখ্যাত একটা বই, একটা ট্রিলজির অংশ। এই বইটা সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত একটা বই। 1959 সালে এই বইটা সাহিত্য একাডেমি পুরস্কার পায় এবং এই উপন্যাসের যে প্লটটা তা স্বাধীনতারও আগে। আজকে আমি রিভিউ করব বা পাঠ প্রতিক্রিয়া জানাবো যে উপন্যাসটা নিয়ে, সেটা হচ্ছে শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা কলকাতার কাছে, এই উপন্যাসটা নিয়ে। চলুন আজকে এই বইটার উপন্যাসটার রিভিউটা শুরু করা যাক। কলকাতার কাছে লিখেছেন অবশ্যই গজেন্দ্র কুমার মিত্র। এই বইটা মিত্র ঘোষ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এটার দুটো এডিশন আসে, এটা পেপারব্যাক এডিশন, এটার মুদ্রিত মূল্য 200 টাকা এবং এর হার্ড কভারটার মুদ্রিত মূল্য 400 টাকা। খুব একটা ডিফারেন্স হবে না, হার্ড কভারটা আপনারা একটু ভালো বাইন্ডিং পাবেন। এটাও খারাপ বাইন্ডিং নয়, এটাও যে খারাপ এমন নয়, ভালোই বাইন্ডিং করা। এটার মোট পৃষ্ঠা সংখ্যা 240টি এবং এর প্রচ্ছদ অঙ্কন করেছেন অজিত গুপ্ত এবং গজেন্দ্র কুমার মিত্র এই উপন্যাসটিকে উৎসর্গ করে গেছেন মনীশচন্দ্র চক্রবর্তীকে। শ্যামা কলকাতার কাছে উপন্যাসে মুখ্য চরিত্রদের মধ্যে অন্যতম এবং শ্যামা ছাড়াও আরো অনেক চরিত্র আমাদের এই উপন্যাসে রয়েছে, যাদেরকে আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে। যাদের মধ্যে উল্লেখযোগ্য শ্যামা, শ্যামার বর নরেন, শ্যামার মা রাসমণি, শ্যামার বোন উমা, শ্যামার বড় দিদি কমলা, শ্যামা এবং উমা যমজ বোন, শ্যামার ছেলে মেয়ে। শ্যামা ট্রিলজির প্রথম বই তো কলকাতার কাছেই এবং এই ট্রিলজির 2 নম্বর বই হচ্ছে উপকণ্ঠে। এই বইটাও আমি একসাথে কিনেছিলাম। এই বইটার হল ভিডিওটা আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে মেনশন করে রাখবো, আপনারা চাইলে হল ভিডিওটা চেক আউট করতে পারেন। অনেকটাই বড় হল ভিডিও ছিল, 16টা না 17টা না 18টা মতো বোধহয় বই কিনেছিলাম, ভুলে গেছি। এই ট্রিলজির তৃতীয় বইয়ের নাম পৌষ ফাগুনের পালা। তো পৌষ ফাগুনের পালাটা এখনো কেনা হয়নি, কিনবো খুব তাড়াতাড়ি। তো সেটা নিলেই এই ট্রিলজিটা কমপ্লিট হয়ে যাবে। এই বইটা পড়া শেষ করেছি এবং এই বইটা আমি এখনো ধরতে পারিনি, সেটা কেন সেটাও আমি এই ভিডিওতে বলছি একটু বাদে। এবার আসা যাক আমাদের এই কলকাতার কাছে উপন্যাসের একটু বিষয় সংক্ষেপের উপরে। ঘটনাটা শুরু হচ্ছে শ্যামাকে দিয়ে, যখন শ্যামা বেশ বৃদ্ধা হয়ে পড়েছে। কিন্তু অতীতে গেলে যদি দেখা যায় যে শ্যামা অত্যন্ত সুন্দরী একটি নারী ছিল, সত্যিই সুন্দরী ছিল। শ্যামার 3 বোনই কমলা, শ্যামা এবং উমা, 3জনই অত্যন্ত সুন্দরী নারী। রাসমণি তাদের মা একজন বিধবা নারী, কিন্তু রাসমণি ছিলেন অত্যন্ত কঠোর এবং অত্যন্ত স্বাবলম্বী একজন নারী। রাসমণি 3 মেয়েকেই যথারীতি ভালোভাবে পড়ানোর চেষ্টা করেছেন। স্বাধীনতার আগে নারীদের পড়ানো, নারীদের শিক্ষা দেওয়াটাও তো একটা বেশ কঠিন বিষয় ছিল। তো তিনি যতটুকু জানতেন সেইটার উপর ভিত্তি করেই তিনি তার 3 মেয়েকে পড়াশোনা শিখিয়েছেন এবং 3 মেয়েকেই তিনি বিয়ে দিয়েছেন 3 জায়গায়। কমলার হাজবেন্ড, কমলার বর অত্যন্ত ভালো, বেশ বড়সড়, বেশ বড়লোক পরিবারের একজন, সম্ভ্রান্ত পরিবারের একজন ছেলে। শ্যামার বিয়ে হয়েছে নরেনের সাথে, উমারও বিয়ে হয় শরৎ নামক একজন ছেলের সাথে। কিন্তু শুধু বিয়ে হওয়াই যথেষ্ট, তারপরেই শুরু হয় তাদের জীবনের দুঃখ ভরা একটা পর্যায়। শ্যামার বর এবং তার দাদা তার দেবোত্তর সম্পত্তির ভাগ পায়। তাদের বিশাল বাড়ি, বিশাল জায়গা জমি বিক্রি হয়ে যাওয়ার পর তারা একটা বেশ মোটা অঙ্কের টাকা পেয়েছিল। কিন্তু 2 ভাই নিজেদের দোষে, নিজেদের অবহেলায় টাকাটাকে একেবারে হারিয়ে ফেলে। নেশা, বিভিন্ন জায়গায় জুয়া খেলা, এইভাবে করে করে নরেন এবং তার দাদা টাকাগুলোকে প্রায় শেষ করে ফেলে। নরেন তো নিজের পাওয়া পুরো টাকাটাই শেষ করে ফেলে। অন্যদিকে শ্যামার শাশুড়ি অর্থাৎ নরেনের মা মারা যান এবং তাদেরকে দেখবার মতো প্রায় কেউই ছিল না। শ্যামাকে নিজে থেকে সংগ্রাম করে বেশ কিছুদিন চালাতে হয়। আবার মাঝে মাঝে সে তার বাপের বাড়ি অর্থাৎ রাসমণি দেবীর কাছেও যান কিছু সাহায্যের জন্য, কিন্তু রাসমণি দেবীও তো তেমন কিছু করতেন না। যেটুকু পুঁজি জমানো ছিল সেটুকু থেকেই কিছু কিছু করে টাকা দিয়ে তিনি সাহায্য করতেন। আবার উমা যাকে বিয়ে করে অর্থাৎ শরৎ, সে বিয়ের প্রথম দিনই জানিয়ে দেয় যে সে লোকসম্মুখে একটা আচার আচরণ পালন করার জন্য বিয়ে করেছে, কিন্তু তার একটি রক্ষিতা রয়েছে, সে রক্ষিতাকেই ভালোবাসে এবং তার সাথেই ঘর সংসার করতে চায়। এবং উমার শাশুড়ি অত্যন্ত
আম খারাপ একজন মানুষ ছিলেন, যিনি উমার সবকিছুতেই দোষ খুঁত ধরতেন এবং উমার উপরে অকথ্য অত্যাচার করতেন। সেখান থেকেই উমা তার শ্বশুরবাড়ি থেকে চলে আসে তার বাপের বাড়িতে সারা জীবনের মতো থাকবার জন্য। এর বিরুদ্ধে রাসমণিও তেমন কিছু প্রতিবাদ করেননি, বরং রাসমণি তার মেয়েকে যথাসাধ্য চেষ্টা করেছেন নিজের কাছে রাখবার জন্য। অন্যদিকে শ্যামার জীবনটাও এগোয়। তার ধীরে ধীরে এক পুত্র সন্তান এবং 2 কন্যা সন্তান জন্ম হয়, হেম, ঐন্দ্রিলা এবং মহাশ্বেতা। তো ধীরে ধীরে তারাও বড় হতে শুরু করে, কিন্তু এখানে নরেনের ভূমিকাটা কোথাও না কোথাও খুবই কম। সে শুধু বাবা বলে নিজেকে দাবি করে, কিন্তু বাবা বা স্বামী হিসেবে কোনো প্রকার দায়িত্ব সে নিতে নারাজ। সে বাচ্চা জন্মানোর পর বা সে বেশিরভাগ সময় বাড়ির বাইরে কাটায়, বলা ভালো যাযাবর জীবন। নরেন একটা আপাতভাবে পুরোহিতের কাজ পায় একটা বাড়িতে, সেখানে তার থাকার ব্যবস্থা এবং খাওয়া দাওয়ারও ব্যবস্থা হয়, কিন্তু নরেনের সেখানেও মন বসে না এবং সেইখান থেকে সে আবার বাড়ির বাইরে বাইরে টাকা পয়সা নিয়ে চুরি করে বিভিন্ন জীবন কাটাতে শুরু করে, বিভিন্ন নেশা ভাঙ করে, বিভিন্ন ভাবে টাকা পয়সা চুরি করে, ঘটি বাটি বেচে দিয়েও হলেও টাকা সে জোগাড় করে এবং সেই টাকার একটা অংশ সে শ্যামাকে তুলে দেয় না। যথারীতি শ্যামার ছেলে, শ্যামা যেহেতু ব্রাহ্মণ পরিবারের মেয়ে, শ্যামা যেহেতু ব্রাহ্মণ পরিবারে বিয়ে হয়েছে, শ্যামার ছেলেকে শ্যামা খুব তাড়াতাড়ি উপনয়ন অর্থাৎ পৈতে ব্যবস্থা করে এবং তারপর থেকে তার ছেলের মাধ্যমে কিছুটা পরিমাণ, খুব অল্প পরিমাণ রোজগার সে শুরু করে বাড়ি বাড়ি পুজো করে। এবং যত সময় যায়, শ্যামা ছেলে মেয়ে যত বড় হয়, শ্যামার ছেলে হেম একটা চাকরি পায়, তার বড় জামাই বাবুর হাত ধরে তার একটা চাকরি হয় এবং সে একটা মোটামুটি মাইনেওয়ালা চাকরি করে। স্বাধীনতার আগে মোটামুটি একটা মাইনের চাকরি তাদের দুজনের পেট চালানোর মতো। কিন্তু এইদিকে উমার জীবনেও বিভিন্ন বাধা আসতে শুরু করে। উমা, রাসমণি মরে যাওয়ার পরে কি হবে সেই নিয়ে রাসমণি সারা জীবন চিন্তা করতে থাকে। তার জীবনে যেন কোনো প্রকার শান্তি নেই। উমার জীবনের বিভিন্ন ভাঙন গড়ন, শ্যামার জীবনের বিভিন্ন ওঠানামা নিয়ে আমাদের এই উপন্যাস। উমা আপাতভাবে শিক্ষিত হয়ে নিজে কিছু ছেলে মেয়েকে পড়ানোর দায়িত্ব নেয় এবং সেখান থেকে কিছু টাকা আয়ের একটা বন্দোবস্ত করে। এইভাবে আমাদের এই ঘটনা এগোয় এবং বিভিন্ন দুঃখের মধ্যে, বিভিন্ন খুব কষ্টের মধ্যে দিয়ে আমাদের এই উপন্যাস এগোয়। সকলের জীবনেই খুবই কষ্ট, এটাই দেখানো হয়। এই হচ্ছে একটা ব্রিফ, একটা বিষয় সংক্ষেপ, সবটা বলা তো সম্ভব নয়। তার কাছে এই উপন্যাসে এদের জীবনে তো এত দুঃখ চলছেই, বাইরের জীবনে তাদের যে পারিপার্শ্বিক জীবন, সেইখানে লেখক গজেন্দ্র কুমার মিত্র একটা বিষয়কে তুলে ধরেছে, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। এই সময় বিদেশি জিনিসকে বিভিন্ন বয়কট করে দেওয়া হয়, বিদেশি নুন, বিদেশি দড়ি, বিদেশি চিনি, এই সমস্ত বিদেশি ফসলকে সব বয়কট করা হয়। বিদেশি জিনিসপত্র বয়কট করার ফলে তাদের খাবারপাতি, সবজিপাতি, মশলাপাতি আনতে বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দিচ্ছিল। করে দেওয়া হচ্ছে, চিনি পাওয়া যাচ্ছে না, তার বদলে তাদেরকে গুড় দিয়ে রান্না করতে হচ্ছে, বিদেশি নুন পাওয়া যাচ্ছে না, তার জায়গায় অন্য কিছু ব্যবস্থা করতে হচ্ছে। তো সেই জায়গা দিয়ে তাদের আরো বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়। এবার আমি বলি আমার মনোভাবের ওপর এই উপন্যাসটাকে নিয়ে। এই উপন্যাসটা আমি যখন পড়া শুরু করি সব ঠিকঠাক ছিল, কিন্তু যখন এই উপন্যাসে এক একটা করে পর্ব এগোয়, এক একটা করে পরিচ্ছেদ এগোয় এবং দুঃখ আরো বেশি, মানে বেশি দুঃখ দিয়ে যখন উপন্যাসটা চেঞ্জ হতে থাকে প্লটগুলো, তখন আমি আর নিজেকে কি বলবো ধরে রাখতে পারিনি যে এতটা দুঃখ একটা মানুষের জীবনে, কতটা দুঃখ তারা সয়, যে আমরা বলি আমাদের জীবনে এত দুঃখ, এত কষ্ট। একবারই উপন্যাসটা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে মানুষের কত দুঃখ কষ্ট, সে একটা দিনের খাবারের জন্য কতটা সংগ্রাম করতে হচ্ছে, একটা দিনের লড়াই, প্রত্যেকটা দিনের জন্য লড়াই, প্রত্যেকটা দিন দুঃখের সাথে, এবং দুঃখ থেকে আরো বেশি দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া, আরো বিপন্ন অবস্থায় পড়া, এমন একটা অবস্থা ক্রিয়েট করেছেন আমাদের এইখানে সাহিত্যিক, লেখক, ঔপন্যাসিক যা বলা যায় গজেন্দ্র কুমার মিত্র। এবং স্বাধীনতার আগে নারীদের যে একটা আপাত স্বাধীনতা সেটা তো ছিল না, তাই নারীদের শিক্ষা দেওয়া, নারীদের অন্যান্য বাড়িতে গিয়ে পড়ানো বা নারীদের ব্যবসা বাণিজ্য করা, এটা অতটাও ভালো চোখে দেখতো না। যদি আমি ঠিকঠাক ভাবে বলি, আমি উপন্যাসটা পড়ার সময় না যেন আমি নিজেই এই উপন্যাসের একটা ক্যারেক্টার হয়ে রয়ে গেছিলাম, যে আমি যেন তাদেরকে চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি যতটুকু নিজে থেকে উপলব্ধি করতে পেরেছি, আমার মনের ভিতরে তাদের জন্য এতটা দুঃখ প্রকাশ পেয়েছে
আমিও যেন একটা চারধার ঘেরা একটা উপন্যাসের মধ্যে রয়েছি। আমি যেন তাদের চোখের সামনে দেখতে পাচ্ছি রাসমণির সেই কষ্ট, উমার কষ্ট, শ্যামার প্রত্যেকটা সময়ের কষ্ট। শ্যামার তো মানে এই বেলা ভালোভাবে খাবার নাও জুটছে, এই বেলা খাবার জুটছে কি অল্প জুটছে সেই রকম অবস্থা। মানে দিন আনা দিন খায়ের থেকেও খারাপ অবস্থা। যে তাদেরকে ঔপন্যাসিক বলছেন যে তাদেরকে একবেলা শুধু ডুমুর সেদ্ধকেই থাকতে হয়েছে, কিংবা একবেলা শুধু আলু সেদ্ধ বা বেগুন সেদ্ধকেও থাকতে হয়েছে। তাদের চালটুকুও জোটেনি, একটা সময় এসছে। কিন্তু যত সময় গেছে আমি এই নরেন চরিত্রটার প্রতি তত আমার মানসিকভাবে রাগটা প্রচণ্ডভাবে জন্মেছে। যে নরেন কতটা ভাবে স্বার্থপর, কতটা ভাবে একটা দায়িত্বজ্ঞানহীন লোক হতে পারে, যে একটা সংসার পেতেছে। কেন সে সংসারটা পাততে গেছিল? সে উমার স্বামীর মতো প্রথম দিনই বলে দিতে পারতো যে আমি তোমাদের দায়িত্ব নেওয়ার জন্য অক্ষম। তবুও সে বারংবার শ্যামার ওপরে শারীরিক জোর দেখিয়েছে, কিন্তু শ্যামাও মনে মনে খুব শক্ত হয়ে উঠেছিল। শ্যামা পরিস্থিতির সাথে লড়ার চেষ্টা করছিল, কোনোভাবেই হোক, যে করেই হোক, একটুখানি টাকা উপার্জনের জন্য, একটুখানি খাবার জোগাড়ের জন্য। তারা দিন রাত শুধু কষ্ট করে গেছে একটা বেলার খাবার জোগাড়ের জন্য, একটা দিনের বেঁচে থাকার আশায়। এই উপন্যাস শেষ হয় রাসমণির মৃত্যু দিয়ে। যে মানুষটা প্রায় শ্যামাদের আর্ধেকটা জীবন সাহায্য করে এলো, এইরূপ একটা দুঃখের জায়গা দিয়ে এই উপন্যাস শেষ হয়। আমি যতদূর জানি যে উপকণ্ঠে এই উপন্যাসটি শেষ হবে নরেনের মৃত্যু দিয়ে। তো আমি জানি না যে আমি এই পর্বে এত দুঃখ অনুভব করেছি। এই যে বললাম, আমি নিজেও যেন একটা চরিত্র হয়ে গেছিলাম, তাদের মাঝে যেন আমি নিজেই উপস্থিত রয়েছি। সত্যিই আমার একটা ফিলিংস আসবে যে আমি যেন, বা আপনি যদি পড়েনও, যে আপনি যেন নিজেই একটা উপন্যাসের চরিত্র হয়ে রয়েছে তাদের মাঝখানে, তাদের যেন দেখতে পাচ্ছেন। কি আর বলবো। তো এই উপন্যাসটা আমি ওই জন্য একটু দেরি করে শুরু করতে চাইছি, যে এতেও আমি জানি কষ্ট দুঃখ রয়েছে। তো সেই কারণেই দুঃখ কষ্টের মাঝখানে একটু কম পড়তে চাইছি। তো সামাজিক উপন্যাস এতটা দুঃখ দিয়েছে যে আমি কি বলবো। আমি যদি বলি, আমার এই বছরের পড়া এখনো অবধি, বা আমি যতগুলোই পড়ি না কেন, সবচেয়ে উল্লেখযোগ্য উপন্যাস আমার সারা জীবনের হয়ে থাকবে গজেন্দ্র কুমার মিত্রর এই ট্রিলজি, এই কলকাতার কাছে এই উপকণ্ঠে এবং পৌষ ফাগুনের পালা। এবং এই কলকাতার কাছে এই পরের পর্বগুলোতে উপকণ্ঠে এবং পৌষ ফাগুনের পালার এতে শ্যামার পরবর্তী প্রজন্ম, মানে হেমের বিয়ে হবে, মহাশ্বেতার বিয়ে হবে, তাদের যে বাচ্চা কাচ্চা হবে, তাদের বড় হয়ে ওঠার যে কাহিনী, সেইগুলো তুলে ধরা আছে। মানে প্রজন্মের পর প্রজন্ম এইগুলো নিয়ে হচ্ছে এই উপন্যাসটা, এই সামাজিক উপন্যাসটা। তো একটু দুঃখটা, আমি আপাতত একটু দুঃখটা কম পেতে চাই, তাই আমি এইটা পড়েছি। এখন আমি কিছুদিন একটু সময় নেব, তারপর আমি এইটা পড়বো। এই ছিল আজকের একটা ভিডিও। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই রিভিউটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন এবং আরো বই পড়তে থাকবেন। এই আশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ দেখার জন্য।